দিনটা ছিল পৌষ মাসের শেষের এক শীতকাতরে বিকেলবেলা। তারিখটা ২৬শে জানুয়ারি, কাজেই প্রজাতন্ত্র দিবসের ছুটি বলে অফিস বন্ধ। এই সুযোগে কিশোরী আর আমি এসে হাজির হলাম তারানাথের মঠ লেনের বাড়িতে। দেখলাম সবেমাত্র কোথাও থেকে তারানাথ ফিরেছে। তার সেই বিখ্যাত ক্যাম্বিসের বড় ব্যাগখানা তক্তপোষের ওপরে পড়ে রয়েছে। গায়ের মোটা খদ্দরের জামাখানা খুলতে খুলতে তারানাথ বলল, আর এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। আমি আর কিশোরী দুজনেই দেয়ালের গায়ে হেলান করে রাখা মাদুরখানা খুলে মেঝের ওপর বসতে বসতে বললাম, কেন আমাদের কথাই মনে পড়ছিল কেন? নিশ্চয়ই সম্প্রতি কোনো বিশেষ ঘটনা ঘটেছে। তারানাথ জামা ছেড়ে বারান্দায় বালতিতে রাখা জলে মুখ হাত পা ধুতে ধুতে বলল, আরে আর বলো কেন, গিয়েছিলুম সেই বর্ধমানের কুলডিহা গ্রামে। দুর্গাপুর স্টেশনে নেমে আরো মাইল 10 ভেতরে একটা গ্রাম, তা বেশ বর্ধিষ্ণু গ্রাম বলা চলে। অনেক পুরনো দিনের বনেদি পরিবারের বাস। সপ্তাহখানেক ছিলাম ওখানে এক প্রাচীন জমিদার বাড়িতে। এ তো দেখি মেঘনা চাইতেই জল। তারানাথ আজ যে পুরো গল্প বলার মুডে রয়েছে সেটা বুঝতে পারলাম। আমরা জিজ্ঞেস করবার আগেই সে গল্প বলা শুরু করে দিয়েছে দেখে মনটা কিন্তু খুশি হয়ে উঠল। কথা বলতে বলতে তারানাথ বাড়িতে পড়ার ফতুয়াখানা গায়ে গলিয়ে নিয়ে আসন পিড়ি হয়ে তক্তপোষের ওপরে জমিয়ে বসল। তারপর হাঁক দিল, ওরে চারি মা, 3 কাপ চা আন তো দেখি মা, তোর কাকাবাবুরা এসেছেন যে। তারানাথ তক্তার উপর জমিয়ে বসতেই আমি পকেট থেকে পাসিংশোর প্যাকেটখানা বের করে তার সামনে খুলে ধরলাম। তারানাথ খুশি মুখে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরাতে ধরাতে বলল, তা যাই বলো বাবু, আড্ডা জমাতে সিগারেটের কোনো তুলনা নেই। একটা টান দিলেই মেজাজটা একদম খুশি হয়ে যায়। কিশোরী এনেছিল মোড়ের মাথার পঞ্চার দোকানে ভাজা গরম গরম সিঙাড়া। ঠোঙাটা তারানাথের সামনে রাখতে তারানাথ বলল, এই সব আবার কেন আনতে গেলে বলো দেখি? অবশ্য গরম চায়ের সঙ্গে মুড়ি সিঙাড়া মন্দ হবে না। ওরে চারিমা, 3টে বাটিতে মুড়ি আনিস। হ্যাঁ, চারি রান্নাঘর থেকে বলল, যাই বাবা, চাটা করে নিয়ে যাচ্ছি। তারানাথ মন দিয়ে সিগারেটে টান দিতে লাগলো। আমি বললাম, ঠাকুরমশাই, তা বিষয়টা কি ছিল? কুলডিহার সেই জমিদার বাড়ি গিয়ে সপ্তাহখানেক তো কাটিয়ে এলেন, নিশ্চয়ই কোনো গুরুতর বিষয়। তারানাথ বলল, গুরুতর না হলে কি আর 4 জন লোক পাঠিয়ে স্বয়ং জমিদার ডেকে নিয়ে যায়? ব্যাপারটা সত্যি সত্যি খুবই গুরুতর। বংশলোপের ভয়ে জমিদার কাশীনাথ দত্ত আমার একেবারে পায়ের ওপর কেঁদে বলল, বাবা ঠাকুর, আমার নাতনিটাকে বাঁচান বাবা ঠাকুর। আমাদের এই বিরাট গোষ্ঠীতে ওই একমাত্র কুল প্রদীপ, সব মরে গিয়ে এখন ওই একটাতে এসে ঠেকেছে। কিন্তু এটাকে বোধহয় আর ধরে রাখতে পারবো না বাবা ঠাকুর। আপনি বাঁচান বাবা ঠাকুর, আপনি বাঁচান। বলে হাপুস নয়নে কাঁদতে লাগলেন ভদ্রলোক। ভদ্রলোকের কি ওই একমাত্র নাতি? না, কাশীনাথ দত্তের বয়স প্রায় ৯০-৯১ বছর হবে। তার 3 ছেলে ছিল। ভাইদের 2-3টি করে ছেলে পিলে। বড় একান্নবর্তী পরিবার। 5 ভাই, তাদের বউ ছেলে মেয়ে দাসদাসী নিয়ে প্রায় 30 লোকের বিরাট বর্ধিষ্ণু পরিবার। কথার মধ্যে চারি এসে ঢুকলো হাতে একটা থালায় 3 কাপ চা আর 3 বাটি মুড়ি নিয়ে। তারানাথ চায় চুমুক দিয়ে বলল, নাও হে, গরম গরম খেতে শুরু করে দাও, পরে আমিও তোমাদেরকে একটা চমক দেব। আমি এক মুঠো মুড়ি মুখে দিয়ে বললাম, আসলে বলুন না ঠাকুরমশাই, ব্যাপারটা কি ঘটেছিল? তারানাথ মুড়ি চিবোতে চিবোতে বলল, ব্যাপারটা শুরু হয়েছিল প্রায় 50 বছর আগে। সেটা ছিল দুর্গোৎসবের সময় থেকে। পুজোর সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে বাড়ি একেবারে গম করছে। 5 ছেলে শ্বশুর বাড়ি থেকে
সব আত্মীয়রা এসেছে ভাইদের মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, যে যেখানে আছে সেখান থেকে। 7 দিন ধরে অডেল খাওয়া দাওয়ার ব্যবস্থা। পাড়া প্রতিবেশীরাও এসেছে সব ভিড় করে। ভোরবেলা থেকে সানাই বাজছে। সপ্তমীর দিন সকালে মায়ের মহাস্নানের আয়োজন চলছে জোর কদমে। 2 জন পুরুষ এসেছে বাঁকুড়া থেকে। তারা হলো বাপ বেটা, ওই চাটুর্যে জমিদারদের কুল পুরোহিত ওরা। বহু বছরের গুরু বংশ। গল্পের মাঝখানে কথা বলা কিশোরীর স্বভাব। সে বলে উঠল, এত বড় জমিদার বাড়ির পুজো, আর তার পুরোহিত মাত্র 2 জন? আহা, মূল পুরোহিত 2 জন ছাড়াও আরো সহকারী বেশ কয়েকজন ছিল নিশ্চয়ই। আমি তো আর দেখতে যাইনি, তবে সেই সপ্তমী পুজোর দিন 2 ভট্টাচার্য বাপ বেটাতেই সেখানে উপস্থিত ছিল, এটাই শুনলাম। আমি বললাম, আপনি কিশোরীর কথা ছাড়ুন তো ঠাকুরমশাই, তারপর কি হলো বলুন না। তারানাথ মুখের মুড়ি শেষ করে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তারপর তো মহাস্নান চলল মহা আড়ম্বরে। মহাস্নান শেষ করে জলপূর্ণ ঘট মাথায় নিয়ে একজন, আর লাল পাড় কাপড় জড়ানো কলা বউ কাঁধে নিয়ে একজন ফিরে চলল পুজো মণ্ডপে। সঙ্গে 7 জন ঢাকের বাদ্যি। সারা গ্রামের লোক ঝেঁটিয়ে এসেছে পুজো দেখতে। আসলে গোটা গ্রামের মধ্যে তো ওই একটিই পুজো। সবাই দিঘি থেকে ফিরে দেখে পুজো মণ্ডপ জুড়ে হুলুস তুলুস কাণ্ড বেঁধে গেছে। চাটুর্যে বাড়ির গিন্নিমা তো কেঁদে ভাসাচ্ছেন, বলছেন, এই মাত্র মাকে টিকলি পরিয়ে নথ পরিয়ে দিয়ে গেলাম, হঠাৎ মায়ের নাক থেকে নথ কোথায় গেল? কে নিল মায়ের গয়না? 1 ভরি খাঁটি সোনার হিরে গাঁথা নথ, 3 পুরুষের দেবতার সম্পত্তি। বাড়ির কর্তারা বলতে লাগলেন, এ ঘোর অমঙ্গলের লক্ষণ। যেখান থেকে পারো সবাই খুঁজে মিলে গয়না বের করো, না হলে মায়ের কোপে সবাই পুড়ে শেষ হয়ে যাব। তারপর তো শুরু হলো খোঁজ তল্লাশ। বাড়ির পুজো মণ্ডপে এক ব্রাহ্মণ ছাড়া আর কেউ তো ওঠে না। তাহলে এই নিশ্চয়ই ওই পুরুষ 2 জনের কাজ। কর্তামশাই বুড়ো ভট্টাচার্যের দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু বলতে পারেন ভট্টাচার্য মশাই? ভট্টাচার্য মশাই বললেন, আমি তো মহাস্নানের কাজে ব্যস্ত ছিলাম। এখানে মণ্ডপে কি হচ্ছে কি করে জানবো? হঠাৎ কর্তাবাবুর ছোট ছেলে, যে কলকাতায় থেকে কলেজে পড়াশুনো করত, সে বলে উঠল, এই পুরুত মশাই সরিয়েছেন জিনিসটা, ভালো করে তল্লাশ করলে ঠিক পাওয়া যাবে। গিন্নিমা বলে উঠলেন, না না, সে কি কথা? উনি আমাদের কুলপুরোহিত, কতদিনের সম্পর্ক, উনি এ কাজ করতেই পারেন না। শুনে তার ছোট ছেলেটা বলে উঠল, অভাবে স্বভাব যায় মা। শুনেছি নাকি ভট্টাচার্য মশাইয়ের সংসারে আজকাল একটু বেশি অভাব অনটন পড়েছে, তাই হয়তো লোভে পড়ে। শিক্ষিত ছেলের কথা শুনে জমিদার বাড়ির 2 ছেলে এগিয়ে এসে বুড়ো ভট্টাচার্যের কাপড় চোপড় ছেড়ে দেখতে লাগলো। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে নতুন একটা সিগারেট বের করে তাতে টান দিতে দিতে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ ম্লান একটু হেসে বলল, আমরা বামুনরা যতই শাস্ত্রপাঠ করি আর যাগযজ্ঞ করে বেড়াই লোকের কল্যাণে, চিরটা কালই আমরা গরিবই থেকে গেলাম। আর গরিবের কথায় কে কান দেবে বলো দেখি? কেউ বিশ্বাস করলো না বুড়ো ভট্টাচার্যের কথায়। চারিদিকে গ্রাম শুদ্ধ লোক, আত্মীয়, কুটুম্ব সবার সামনে দত্তবাড়ির ছেলেরা নথ খোঁজার নামে পুরুত মশাইয়ের কাপড় চোপড় ধরে টানাটানি করতে লাগলো। আর সহ্য হলো না পুরুত মশাইয়ের। সে মায়ের দিকে তাকিয়েই চিৎকার করে বলতে লাগলো, তুই দেখেছিস আমার এই লাঞ্ছনা? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? সর্বনাশী চামুন্ডা, যা! আমি আর তোর পুজো করব না, জীবনেও করব না। এই না বলে সেই ব্রাহ্মণ ভারী কোষাখানা তুলে নিয়ে ছুঁড়ে মারল প্রতিমার দিকে। খাড়া ধরা বাঁদিকের একখানা হাতে লেগে ছিটকে পড়ল কোষাখানা। ব্রাহ্মণ ছেলের হাত ধরে দুর্গা দালান থেকে নেমে এসে সোজা হাঁটতে লাগলেন গটগট করে। এদিকে পুজো বন্ধ হয়ে যায় দেখে
কর্তা কাশীনাথ দত্তের হুকুমে ছেলেরা ছুটল পুরুতকে ফেরাতে। তারা পেছনে ডাকতে ডাকতে ছুটল। ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই শুনুন না, শুনে যান ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই শুনছেন, শুনে যান। পুরুত একবার মাত্র পিছন ফিরে দাঁড়ালো, তারপর অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে তর্জনীতে বইতে জড়িয়ে বলল, তোরা নির্বংশ হবি। যাদের উদ্দেশ্যে বলা তারা এসব বিশ্বাস করে না। ছেলেগুলো তো হম্বিতম্বি করতে করতে ফিরে এলো পুজো মণ্ডপে। এসে কি দেখলো জানো? কি ঠাকুরমশাই? আমি আর কিশোরী সমস্বরে চেঁচিয়ে উঠলাম। সবাই সেই প্রকাশ্য দিনের আলোয় মহাসপ্তমীর সকালে চোখের সামনে দেখল দেবীর খাড়া ধরা হাতখানা থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুয়ে চুয়ে পড়ছে, আর সেই রক্তে বসন ভিজে যাচ্ছে দেবীর। শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। মৃন্ময়ী দেবী চিন্ময়ী হয়ে উঠেছেন ভক্তের কাতর কান্নায়। এমনও হয় সত্যি সত্যি? কিশোরী উসখুস করতে করতে শেষ পর্যন্ত বলেই ফেলল, বলছি ঠাকুরমশাই, দেবীর তো তখনও প্রাণ প্রতিষ্ঠাই হয়নি। যতদূর আমি জানি প্রাণ প্রতিষ্ঠা হয় মহাস্নানের পর। তারানাথ ভেবেছিলাম কিশোরীর প্রশ্ন শুনে খুব রেগে যাবে, কিন্তু একটুও না রেগে তারানাথ বলল, ওহে কিশোরী, ভক্ত প্রহ্লাদের গল্পটা নিশ্চয়ই শুনেছ। সেখানে হিরণ্যকশিপুর রাজসভার থামটাতে কি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল হে? হ্যাঁ, তবু তো তার থেকেই নরসিংহী রূপে বেরিয়ে এসেছিল ভগবান। আসলে কি জানো, ভক্ত যদি তেমন করে ডাকে তবে ভগবান যে কোনো তুচ্ছ বস্তুর মধ্যেই প্রকট হয়ে উঠতে পারেন। আর এ তো দেবীর প্রতিমা। সেই থেকে শুরু হলো, বুঝলে? ওই দত্ত জমিদার বাড়ির ওপর ব্রহ্মসাপ ফলতে শুরু করে দিল। মা চামুন্ডার রোষে একটার পর একটা পুরুষ সদস্য মারা যেতে লাগলো দিনের পর দিন। আমি বললাম, সবাই কি একই রোগে মারা যেতে লাগলো? না না, রোগ টোগ তেমন কিছুই হয় না, তবে প্রতিটা মৃত্যুর কিছুদিন আগে থেকেই ওদের এই গড়বন্দি জমিদার বাড়ির গড়ের পাশের জঙ্গলে মাঝরাতে শোনা যেত একটা বিকট হাসি। ভীষণ বীভৎস সেই হাসি। যারা সেই হাসি শুনেছে তাদের কয়েকজনের মুখ থেকেই শুনে এলো সে নাকি এক হাড় হিম করা বীভৎস বৈশাসিক হাসি। থেকে থেকে জঙ্গল কাঁপিয়ে প্রহরে প্রহরে শোনা যেত নারী কণ্ঠের সেই সর্বনাশা হাসি। শুনলেই সবাই ঠক ঠক করে কাঁপতে থাকতো ভয়, আর মনে মনে জল্পনা করতে থাকতো, কে জানে এবার কার পালা, কার মাথায় নেমে আসতে চলেছে সর্বনাশী মা চামুন্ডার রোষ। একটা কথা ছিল ঠাকুরমশাই। বলো। ওই নখটা কোথায় গেল? মানে কে আসলে নিয়েছিল তার কি কোনো হদিশ পাওয়া গেল? তারানাথ তার হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে সেটাকে নারকেলের মালার অ্যাস্ট্রের মধ্যে গুজে দিয়ে বলল, প্রায় মাসখানেক পরের কথা। একদিন দত্ত বাড়ির বড় বাবুর ছোট ছেলে, ওই যে কলকাতায় হোস্টেল থেকে কলেজে পড়তো, সে হঠাৎ বাড়ির ফিরে এলো অসহ্য পেটে ব্যথা নিয়ে। কত ডাক্তার বুদ্ধি দেখানো হলো, কিছুতেই সারল না। কলকাতা থেকে সাহেব ডাক্তার এসে বলল, মদ খেয়ে খেয়ে নাকি লিভার পচে গিয়েছে ছেলেটার, এখন আর কিছু করার নেই। যন্ত্রণায় চিৎকার করতে করতে সেই ছেলে তখনই বলতে লাগলো, আর করবো না মা, আর করবো না, ছেড়ে দে মাগো, মা মাগো। আমি বন্ধুদের সঙ্গে মদ খেতুম, মাংস খেতুম, জুয়া খেলতুম, মা অনেক টাকা ধার হয়ে গিয়েছিল, তাই ফটো তোলার ছুতোয় মণ্ডপে গিয়ে তোর নথ আমি চুরি করেছি রে মা, মাগো। পুরুত মশাইকে আমি চোর বলেছি মা, তার কাপড় চোপড় ধরে টেনেছি নথ খোঁজার নামে, মাগো ছেড়ে দে মা, বড্ড যন্ত্রণা মারে, আর পারছি নে মা, আর পারছি নে মা। মাঝখানেকও সময় দিল না, তার আগেই হার্ট ফেল করে মারা গেল ছেলেটা। সবাই ভাবলো এতেই হয়তো ব্রহ্মসাপ কেটে গেল। আসল অপরাধীর যখন এই রকম অকাল মৃত্যু হলো, এরপর হয়তো মা চামুন্ডা শান্ত হবেন,
পরের বছর আরও ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করা হলো। লখনৌ থেকে বাইজি এলো, মায়ের নতুন সোনার নথ গড়িয়ে দিল। 108 রুপোর পদ্ম করানো হলো শ্যাকরাদেরকে দিয়ে। আসলে বুঝলে না, মাকে ঘুষ দিয়ে শান্ত করার চেষ্টা। বড় মানুষ তো মনে করেছে মা তার মহলের দারোগার পুলিশ। পুকুরে দুটো কাতলা মাছ কি গাছের কিলো 5 ল্যাংড়া আম থানায় পাঠিয়ে দিলেই খুনের আসামি বেকসুর খালাস হয়ে যাবে। অষ্টমীর দিন সকালে অতিথি নারায়ণ সেবা চলছে। 5খানা গ্রামে যত গরিব গুঁড়ো মানুষ সব ঝেঁটিয়ে এসেছে জমিদার বাড়ির পুজোর ভোজ খেতে। ভোজের আয়োজনও বেশ ভালোই। খিচুড়ি, ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সঙ্গে আবার 1খানা করে ধুতি আর মেয়েদের জন্য শাড়ি। খবর পেয়ে দলের পর দল লোক চলে আসতে লাগলো। রাঁধুনি তো হিমশিম খাচ্ছে, আবার নতুন করে সব জিনিসপত্র আনিয়ে নতুন করে রান্নাও বসে গেল। বাবুদের বাড়ির ছেলেরা নাতিরা সব দাঁড়িয়ে থেকে তদারকি করছে। এমন সময় ভোজ চলছে যেখানে তার একধারে মাঠের দিকে একটা গোলযোগ শোনা গেল। কেউ যেন কাঁদছে, হাতে পায়ে ধরছে সবার, আর বাবুদের বাড়ির ছেলেরা তাকে হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে মাঠের বাইরে। একটা মাঝবয়সী লোক, লোকটা যাকে বলে বেশ একটু পাগলাটে ধরনের। ওর নাকি বউ ছেলে সব মারা গেছে, সেই থেকে লোকটা পাগল হয়ে গেছে। বাড়ি ঘর সবই আছে, তবু লোকটা সেখানে থাকে না, পথে ঘাটে ভিক্ষে করে বেড়ায়। টাকা পয়সা নেয় না, চাল ডালও নেয় না, কেবল খাবার জিনিস দিলে নেয়। তো সেই আতপাগল লোকটাও সেদিনের সেই দরিদ্র নারায়ণ সেবার দিনে এসে বসে গিয়েছিল খেতে। তার দোষ হলো সে আগে একবার পেট ভরে খেয়ে যাওয়ার পরও আবার এসে ভাত পেরে বসে গিয়েছিল সবার সঙ্গে। জমিদার বাড়ির মেজ তরফের এক নাতি তাকে চিনে ফেলে, সে তাকে হাত ধরে উঠিয়ে দেয়। তারপর পরবর্তী ব্যাচে দেখা গেল লোকটা আবার গামছায় মুখ ঢাকা দিয়ে পাত পেরে লুকিয়ে খেতে বসে গেছে একধারে, সবার চোখের আড়ালে। ব্যাপারটা নিয়ে শোরগোল হতেই জমিদার বাড়ির ছেলেরা হই হই করে উঠল একযোগে। বেটা দুটো ধুতি হাতাবার ধান্দায় ফের এসে বসে গেছে, উঠিয়ে দিলাম একবার, আর তবু এসেছে আবার। কি শয়তানি শালা! পাগল নয়, শেয়ানা পাগল। উত্তম মধ্যম দিলেই পাগলামি ঘুচে যাবে। ছন্ন ছাড়া পাগল মানুষ, কে তার হয়ে কথা বলতে যাবে বাবুদের মুখের উপর? হ্যাঁ, উপস্থিত লোকজন সবাই যে যার মতন মন দিয়ে ভোজ খেতে লাগলো। বাবু বাড়ির ছেলেরা পাগলটাকে মারতে লাগলো ইচ্ছা মতো। বেশ একটা যেন মজার খেলা হচ্ছে। আসলে সব মানুষের মধ্যে একটা অসুর তো ঘুমিয়েই থাকে। প্রতিরোধহীন জায়গা পেলেই সেই দানবটা মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ায়, আর একবার যখন সে বাইরে এসে পড়ে তখন সে মানুষের মনুষ্যত্বকেও পুরোপুরি গ্রাস করে ফেলে। বাবুদের ছেলেরা লোকটাকে মারতে মারতে আধমোড়া করে ফেলে দিল খিড়কির পুকুরে। তারপর তারপর কি হলো লোকটার? আমি আর কিশোরী বলে উঠলাম। লোকটার কি হলো বলতে পারবো না, হয়তো অনেক পরে জ্ঞান ফিরতে জল থেকে উঠে কোথায় কোন দিকে চলে গিয়েছিল তাকে আর কেউ দেখেনি। তবে সেই দিন রাত্রেই আবার ঘটল সেই অলৌকিক ঘটনা। গড়ের জঙ্গল থেকে আবার শোনা গেল সেই বীভৎস বৈশাচিক হাসি। মনে হলো যেন থরথর করে কাঁপছে গোটা দুর্গা দালান। দমকে দমকে থেমে থেমে পরপর 3বার বন জঙ্গল কাঁপিয়ে সেই হাসি শোনা গেল। জমিদার বাড়ির সবার ঘুম উড়ে গেল চোখ থেকে। আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে লাগলো সবাই। মনে মনে সবাই ভাবতে লাগলো, তবে কি আবার নেমে আসতে চলেছে চামুন্ডার খাড়া? অভিশপ্ত এই দত্ত বংশের আবার কারো ডাক এসে বলল কি তবে? পরদিন মহানবমী। সন্ধি পুজোয় ভোগে নিজেদের বড় পুকুরের থেকে টাটকা মাছ ধরে মায়ের ভোগ দেওয়া হবে। জেলেরা এসেছে, মাছ ধরা হচ্ছে মহা উৎসাহে। পাড়ে দাঁড়িয়ে কর্তারা তদারক করছে। হঠাৎ জেলেদের জালে ভীষণ ভারী কিছু বলল।
উৎসাহে চিৎকার করে উঠল তারা। বাবু মশাই, এ মনে হয় সেই ঘাটের রুই দুটোর একটা, খুব ভারী। বড়বাবুর হুকুমে 3-4 জন মিলে টেনে তুলল সেই জাল। দেখা গেল জালে উঠে এসেছে মেজ তরফে সেই নাতির নিথর শরীর। যে প্রথম পাগলটাকে শনাক্ত করে আসন থেকে টেনে তুলে দিয়েছিল। আদরের নাতির দেহ ওইভাবে জল থেকে উঠে আসতে দেখে শোকে বাতর হয়ে গেল মেজ ছেলে, মানে ওই মৃতের ঠাকুরদা। আর ঠাকুমা তো শোকে একেবারে পাগল। বাপ মা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। ওদিকে ঠাকুর দালানে তখন সবে মাত্র কুমারী পুজো শেষ হয়েছে, চলছে সন্ধি পুজোর আয়োজন। 108 রূপোর পদ্ম ফুল গঙ্গা জলে ধুয়ে একে একে সাজিয়ে রাখা হয়েছে তামার পাত্রে। পুরোহিত মন্ত্র উচ্চারণ করে চলেছেন। ওম নমো দক্ষ যজ্ঞ বিনাশানাই মহাঘোড়াই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকালই ভগবতই নমো নমো। হঠাৎ মরা কান্নার ঘোর রোল অন্তর থেকে এসে আছড়ে পড়ল পুজো মণ্ডপে। মুহূর্তে ঢাক ঢোলের বাদ্যি থেমে গেল। পুলিশ এলো সদর থেকে। ছেলেটার ফুলে ওঠা বিবর্ষ দেহখানা তুলে নিয়ে চলে গেল পুলিশের গাড়ি। সমস্ত গ্রাম জুড়ে নেমে এলো শ্মশানের ছায়া। সে বছর থেকেই দুর্গোৎসব বন্ধ হয়ে গেল দত্তবাবুদের বাড়ি। ছেলেটা পুকুরে পড়েই বা গেল কি করে ঠাকুরমশাই? বন্ধু বান্ধবদের সঙ্গে দল বেঁধে নেমেছিল হয়তো স্নান করতে। কখন পায়ে শ্যাবলা ফুলের লতা জড়িয়ে গিয়েছিল, কাউকে ঢাকার আগেই তলিয়ে গিয়েছিল জলের নিচে। কেউ খেয়াল করেনি। হায় হায়, এ তো লঘু অপরাধে গুরুদণ্ড হয়ে গেল ঠাকুরমশাই। থাকতে না পেরে আমি বলেই বসলাম। কিশোরী বলল, মায়ের এ কেমন বিচার হলো? এত বড় শাস্তি! এর থেকে কত বড় বড় পাপ করে পাপীরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কম বয়সী ছেলে একটু বাড়াবাড়ি করে ফেলেছিল বলে মা তাকে ওইভাবে মেরে ফেললেন। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এইসব তোমার আমার বিচার বুদ্ধির বাইরে, বুঝলে হে কিশোরী? কখন কোন মহাশক্তি কোথায় কোন রূপে লীলা দেখাবেন তা একমাত্র তিনিই জানেন। তোমার আমার বিচারের সঙ্গে তার বিচারের মিল হবে এমন কোনো কারণ নেই। আচ্ছা, পুজো তো বন্ধ হয়ে গেল, তারপর কি হলো? পুজো বন্ধ হলে কি হবে? ব্রহ্মসাপের তেজ বলে কথা, সে কিন্তু তিল পরিমাণও সরে দাঁড়ালো না। দত্তবাড়ির মৃত্যুর মিছিল সমানে বয়ে চলল বছরের পর বছর ধরে। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি তারানাথের দিকে। আর আমাদের অবাক দৃষ্টির সামনে তারানাথ বলে চলেছে কুলডিহার জমিদার বাড়ির অভিশাপের ইতিহাস। পাসিংশোর প্যাকেট থেকে নতুন একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে তারানাথ বলল, ক্ষোভে দুঃখে জমিদার কাশীনাথ দত্ত 150 বছরের পুরনো পুজো বন্ধ করে দিলেন। কিন্তু তাতে অভিশাপের করাল থাবা থেকে পরিবারকে বাঁচাতে পারলেন না। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো? কাশীনাথ দত্ত নিজে কিন্তু মরলেন না। পরপর মারা যেতে লাগলো তার ছেলে, ভাই, ভাইপো, নাতি। কিছু না কিছু উপলক্ষ করে একে একে সবাই অকাল মৃত্যুর বরণ করে নিয়ে চিরতরে চলে গেল। বুঝতেই পারছো এটা একজন বাড়ির কর্তার কাছে কতখানি দুঃখের, কতখানি লজ্জার বিষয়। আচ্ছা ঠাকুরমশাই, প্রতিবারই কি মৃত্যুর আগে সেই পৈশাচিক হাসি শোনা যেত? প্রতিবারই শোনা যেত। আর যখনই শোনা যেত তখনই বড় বড় তান্ত্রিক আর জ্যোতিষীর ভিড় লেগে যেত বাড়িতে। সবাই প্রাণপণে চেষ্টা করে যেত বাড়ি থেকে ওই অশুভ শক্তিকে বিতাড়িত করতে, কিন্তু কিছুতেই কিছু করতে পারত না। সবচেয়ে নিদারুণ ব্যাপার ঘটল শেষবার, মানে এখন থেকে প্রায় বছর 5 আগে, যখন কাশীনাথ বাবুর ছোট ভাইয়ের ছেলে শিবনাথ মারা যায়। ছেলেটা কাছেই দুর্গাপুর স্টিল কারখানায় ভালো চাকরি করত। বিয়ের কথাবার্তা চলছিল। বড় ব্যবসায়ী পরিবার থেকে খুব ভালো সম্বন্ধ এসেছিল শিবনাথের জন্য। অনেক খুঁজে পেতে সর্বসুলক্ষণযুক্ত মেয়ের সঙ্গে বিয়ের সব ঠিকঠাক, পাকা দেখাও হয়ে গিয়েছে।
হঠাৎ বিয়ের ঠিক 3 দিন আগে আবার শোনা গেল সেই পৈশাচিক হাসি। সারা গ্রাম কেঁপে উঠল থরথর করে। জমিদার বাড়ির গড়ের জঙ্গল কাঁপিয়ে ধমকে ধমকে 3 বার সেই হাসি, যেন উন্মাদিনী চামুন্ডা অসুরবধ করতে করতে ছুটে চলেছেন উল্কা বেগে স্বর্গ মর্ত পাতাল কাঁপিয়ে। কান্নাকাটি পড়ে গেল জমিদার বাড়িতে। ভাবো, তখন পরিবারে বেঁচে মাত্র 3 জন পুরুষ, ওই কর্তা কাশীনাথ, কাশীনাথের ছোট ভাইয়ের ছেলে শিবনাথ আর তার ছোট ছেলে শম্ভুনাথ। বাড়ির সবাই মিলে ঠিক করে ওদের দুজনকে, মানে শিবনাথ আর শম্ভুনাথকে, একটা বড় ঘরের মধ্যে আটকে রেখে দেবে। কিন্তু নিয়তি কেন বাধ্যতে? নিয়তিকে কে আটকাবে? বিয়ের দিন সকালে ওই বন্ধ ঘরের মধ্যেই খুন হয়ে গেল শিবনাথ। রক্ত বমি করতে করতে 10 মিনিটের মধ্যেই মৃত্যু হলো তার। সে কি করে হলো? ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এলো। 15 দিন ধরে বাড়ির প্রত্যেকটি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে করতে অবশেষে বেরিয়ে এলো এক কদর্য ইতিহাস। বাড়িরই এক ঝি মিনতি বিয়ের দধিমঙ্গলের অনুষ্ঠানের সময় দইয়ের ভারে শেকো বিষ মিশিয়ে দিয়েছিল। এইরকম নৃশংস হত্যার কারণটা কি ঠাকুরমশাই? তারানাথ একবার চারিদিকটা দেখে নিল, চারি কাছে পিঠে কোথাও আছে কিনা। তারপর গলা নামিয়ে বলল, আসলে ওই ঝি নমিতাকে বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন তার সঙ্গে মেলামেশা করে চলেছিল শিবনাথ। বেশ কয়েকবার তাকে ভ্রূণ হত্যা করতেও বাধ্য করেছিল লম্পট শিবনাথ। বিয়ের আশায় নমিতা সব মেনে নিয়েছিল, কিন্তু যখন আর কোনো আশাই দেখল না, তখন সে হতাশায় ক্রোধেই চরম পথ বেছে নিল। এটা শুনবার পর বেশ কিছুক্ষণ আমরা সবাই স্তব্ধ হয়েই বসে রইলাম। কেউ কোনো কথা বলতে পারলাম না। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। তারানাথ আবার বলতে শুরু করলো তার সদ্য সঞ্চয় করে আনা অভিজ্ঞতার গল্পটা। পুলিশি জেরায় শেষ পর্যন্ত সব স্বীকার করেছিল মেয়েটা। বিচারে তার 10 বছর জেল হয়েছিল। এই ঘটনার পরই কাশীনাথ বাবু উঠে পড়ে লাগলেন। সারা দেশের যেখানে যত তান্ত্রিক আছে, জ্যোতিষী আছে, গণৎকার আছে, সব সাধু সন্ন্যাসী পীর ফকির কেউ আর বাদ রইল না। কাশীনাথ বাবু প্রতিটি মানুষের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করতে লাগলেন তার একমাত্র বংশের বাতি শম্ভুকে এই করাল অভিশাপের হাত থেকে রক্ষা করতে। এইভাবেই আমার নামও তার কানে গিয়ে থাকবে। সেই সূত্রে একটি চিঠি লিখে ডাক মারফত পাঠিয়েও দিয়েছিলেন। তা প্রায় মাসখানেক হতে চলল। আমি নানা কাজে ব্যস্ত থাকায় যাব করে যাচ্ছি। হঠাৎ গত সপ্তাহে কৃষ্ণা ত্রয়োদশীর রাতে গড়ের জঙ্গলে আবার শোনা গেল সেই হাসি, অর্থাৎ ডাক এসে গেছে। আসন্ন হয়েছে সময়। তখন ওরা আর আমার সময় হওয়ার অপেক্ষায় না থেকে সোজা লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গেল। এই পর্যন্ত বলে তারানাথ খুব মনোযোগ দিয়ে ধূমপান করে যেতে লাগলো। মনে হলো তার গল্প যেন শেষ হয়ে গেছে, আজ আর কিছুই বলবে না সে। এদিকে আমি আর কিশোরীর কৌতূহল তখন তুঙ্গে। কিশোরী প্রথম মুখ খুলল। ঠাকুরমশাই, আপনার যাত্রা সফল হয়েছে তো? মানে ওই ছেলেটা প্রাণে বেঁচে গিয়েছে তো? সে তো যাবি, যেতে তো বাধ্য। মাথু বাগলির শেখানো বিদ্যের জোরে এই তারানাথ কোনোদিন কোনো কাজে গিয়ে বিফল হয়ে ফেরেনি। কই রে চারিমা, ওটা আনতো দেখি একটু, কাকুদের দুটো করে দে। বুঝলে বিভূতি, বর্তমানের সীতাভোগ মিহিদানা জানোই তো, খুবই নাম করা, আর শক্তিগড়ের ল্যাংচা। গাড়িটা শক্তিগড়ে থামতেই নিয়ে নিলুম কিলোখানেক বাড়ির জন্য। দেখো দেখি ভায়াকে কেমন স্বাদ বলবে একটু। ইতিমধ্যে চারি ঘরে এসে ঢুকেছে। তার হাতে একটা থালায় গোটা চারেক ল্যাংচা আর পোয়াটাক করে সীতাভোগ। দেখেই তো আমি ভীষণ লজ্জা পেয়ে বললুম, এ কি কেন ঠাকুর মশাই? হ্যাঁ, আপনি বাড়ির জন্য এনেছেন আর আমাদের তার থেকে এতটা করে দিয়ে দিচ্ছেন? না না চারি, না 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 মা, তুমি অর্ধেক তুলে নিয়ে যাও, এইটুকুই যথেষ্ট। বেশি মিষ্টি আমি খেতে পারবো না, তুমি নিয়ে যাও মা, তুমি নিয়ে যাও এটা। কিন্তু তারানাথ হাঁ হাঁ করে উঠে বলল, আরে খাও খাও, তোমাদের এই বয়সে দুটো খাঁটি ঘিয়ের ল্যাংচা খেলে কিচ্ছু এসে যাবে না। নাও নাও, খেয়ে বলো দেখি কেমন।
বোঝা গেল জমিদার বাড়ি থেকে কাজের পুরস্কার স্বরূপ তারানাথ বেশ ভালো রকম টাকা পয়সাই পেয়েছে, আর তার থেকেই কিছুটা খরচ করে এই কেনাকাটা। কিশোরী বেজায় হৃষ্ট মুখে টপ করে একটা ল্যাংচা মুখে পড়ে নিয়ে বলল, তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? ছেলেটাকে কি করে অভিশাপের বাইরে বের করে আনলেন, সেই কথাটা বলুন। শম্ভুনাথ ছিল একেবারে ছেলে মানুষ, বছর 14-15 হবে বয়স। পাপ কাজ করার মতো বয়স তার হয়নি। ততদিনে সবাই বুঝে গেছে যে পাপের সাজা দিতেই নেমে আসে মায়ের খাড়া। কিন্তু এই বালক কেন মায়ের রোষের কবলে পড়বে? সে তো কোনো পাপ করেনি। তাই তো, সে তো একটা নিষ্পাপ শিশু। সে কেন পূর্বপুরুষের পাপের দায়ভার বহন করতে যাবে তার প্রাণ দিয়ে? তাই তো হয় হে, রাজায় রাজায় যুদ্ধ হলে কত নিরীহ নিরপরাধ মানুষ মারা যায়। বনের মধ্যে যখন হাতিতে হাতিতে লড়াই লাগে, তখন পায়ের চাপে মারা পড়ে কত গাছগাছালিরা। এ লড়াই রুষ্টা চামুন্ডার সঙ্গে জমিদারের ক্ষমতার লড়াই। কুরু পাণ্ডবের ক্ষমতার লড়াইয়ে অভিমন্যুরাও বাদ যায় না, মারা পড়ে চক্রব্যূহের মধ্যে পড়ে। গ্রামের মধ্যে ঢুকতেই লক্ষ্য করলাম আকাশের রংটা কেমন যেন বদলে গেছে। কোথাও আগুন লাগলে সেইখানকার আকাশটাকে দূর থেকে যেমন দেখায়, ঠিক সেই রকম মনে হলো, যেন আকাশটাতে আগুন ধরে গেছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই গ্রামের মধ্যে একটা প্রবল শক্তির খেলা চলছে। এই রাস্তা ও রাস্তা ধরে যত এগোচ্ছি, তত মনে হচ্ছে কে যেন আমাকে অনুসরণ করছে। আমি গ্রামে ঢোকার আগেই মন্ত্রপাঠ করে নিজের গাত্রবন্ধন করে নিয়েছি। কাজেই যে খুশি অনুসরণ করুক না কেন, আমি জানি যে আমার কোনো ক্ষতি করার সাধ্য তার নেই। গ্রাম হলেও জায়গাটা দেখলাম বেশ বর্ধিষ্ণু। বড় বড় পাকা বাড়িঘর, সাজানো বাগান, বড় বড় দিঘি, মন্দির, চারিদিকে ঘন সবুজ গাছগাছালিতে ছাওয়া। বেশ লক্ষ্মীশ্রী যেন চারিদিকে। কিন্তু জমিদার বাড়ির সামনে এসে তো আমি চমকে উঠলাম। গোটা জায়গাটায় গাছ দূরে থাক, একগাছি ঘাসও নেই। সব কেমন যেন পোড়া পোড়া, কালচে লাল রঙের মাটি। ইট ভাটার জমি দেখেছো কখনো? ওই রকম পোড়া কালচে লাল মাটি। বুঝতে পারলাম 50 বছর ধরে অশুভ শক্তির বিষে ঝুলে বুড়ে ছাই হয়ে গেছে সব কিছু। তবে জমিদার বাড়িখানা একেবারে দেখবার মতো। যেরকম ভেবেছিলাম তার চেয়েও ঢের বেশি জায়গা জুড়ে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। দেউড়িতে উর্দিধারী দারোয়ান সেলাম করে একপাশে সরে দাঁড়ালো। আমার যৌবন বয়সে এই রকম রাজা বাদশার বাড়ি অনেক কাজ করেছি। মধুসুন্দরী দেবীর কৃপায় তখন আমার নাম যশ হয়েছিল খুব। কিন্তু ইদানিংকালের বসার পরতির মুখে অনেক দিন এরকম কোনো জমিদার বাড়িতে কাজ করার সুযোগ পাইনি। মনে মনে মাকে বললুম, মা গো, মুখ রেখো, এই বাড়িতে যেন আমি ঠিক মতো কাজ করতে পারি। তাহলে আবার আমার নাম ডাক ছড়িয়ে পড়বে চারিদিকে। তোমার রুদ্র রোজ সংবরণ করো মা, অধম সন্তানকে করুণা করো। মনে মনে এইসব ভাবতে ভাবতে জমিদার বাড়ির বিশাল উঠোন পার হয়ে এগিয়ে চলেছি। হঠাৎ কানের কাছে কে যেন সাপের মতো হিসিস করে বলে উঠল, বাঁচতে চাস তো পালা তারানাথ, এখনো সময় আছে, পালা পালা। আমি চমকে উঠলাম। ব্যাকুল হয়ে মনে মনে মা জগজ্জননী চামুন্ডাকে স্মরণ করে বললুম, মা গো মা, একবার যখন তোমার নাম স্মরণ করে দুর্গা বলে বাড়ি থেকে বের হয়েছি, তখন আর ফিরে যেতে বলো না। শুভ অশুভ সব শক্তি তো তুমি দেখো মা, যেন বংশ রক্ষা হয় বৃদ্ধ দত্তমশাইয়ের। তোমার স্মরণ নিলাম, তুমি যা হয় করো। মনে মনে দুর্গা নাম জপ করতে করতে বাড়ির ভেতর তো পৌঁছালাম। বৃদ্ধ দত্তমশাই বসার ঘরে আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি গিয়ে দাঁড়াতেই বাড়ির বড় বউ এসে এক ঘটি জল দিয়ে পা ধুয়ে দিল। তারপর
একে একে আরও 4টি বউ এসে প্রণাম করে চলে গেল নিঃশব্দে। সবারই বিধবার বেশ, বয়স তেমন বেশি নয় কারোরই। মনটা বড় খারাপ হয়ে গেল। আহা, বেচারা বউগুলো কার পাপে কে শাস্তি ভোগ করে। আমি যখন জমিদার বাড়িতে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। বৃদ্ধ জমিদার কাশীনাথ দত্ত আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনার এখন শান্তিজ্ঞের সময় হয়ে গেছে। আপনি সেসব সেরে নিন, দুটো কিছু মুখে দিন। এতটা পথ এলেন, তারপর না হয় কাজের বিষয়ে কথা বলা যাবে। না দত্তমশাই, আপনার কথা আমি রাখতে পারলাম না। যে কাজে এত দূর আসা সেটাই আগে ভালো করে বুঝে নিতে দিন, তারপর আহ্নিক সন্ধ্যা হবে। দত্তমশাই আমাকে সঙ্গে নিয়ে চললেন তার অসুস্থ ছোট নাতির ঘরে। ছোট ছেলের একমাত্র সন্তান এই ছেলেটি। এত বড় জমিদার বংশের একমাত্র কুলপ্রদীপ এখন সেই। আমি দেখলাম গোটা বাড়িটা কেমন যেন থমথম করছে। অসুস্থ অরুণ মানে ওই ছেলেটির সম্পর্কে সবাই যেন হাল ছেড়েই দিয়েছে। এক প্রকার ধরেই নিচে সবাই, একেও বাঁচানো যাবে না। তাই গোটা বাড়িটায় যেন ছড়িয়ে পড়েছে মৃত্যুর ঘন কালো ছায়া। দত্তমশাই আমাকে সঙ্গে করে নিয়ে এলেন তার ছোট নাতি অরুণের ঘরে। দেখলাম উঁচু আবলুস কাঠের দামি পালঙ্কের ওপর একটা 12-13 বছরের ছেলে বিছানায় নির্জীবের মতো পড়ে আছে। তার মা তার পাশে বসে বসে তার মাথায় জলপট্টি দিয়ে চলেছেন। আর একজন বিধবা মহিলা, সম্ভবত ছেলেটির জেঠিমা হবেন, মাথায় বাঁকার বাতাস করে চলেছেন, এক হাতে আর অন্য হাতে চোখ মুছছেন। আমি ঘরের মধ্যে পা ফেলা মাত্র মনে হলো ছায়ার মতো কি যেন একটা শট করে সরে গেল। আমি দত্তমশাইকে জিজ্ঞেস করলাম, জ্বর কবে থেকে? দত্তমশাই বললেন, 1 সপ্তাহ হতে চলল। সামান্য একটা বেল কাঁটা ফুটে গিয়েছিল পায়ে। ডাক্তার বৈদ্য প্রথম থেকেই সব কিছু করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সেপটিক হয়ে গিয়ে জ্বর এলো পরদিন থেকে, আর তারপর ভদ্রলোক আর কথা শেষ করতে পারলেন না। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন। তারপর হঠাৎ আমার 2 হাত চেপে ধরে বললেন, ঠাকুরমশাই, আমি বৃদ্ধ হয়েছি। সংসারে আমার আর বাঁচার কোনো দরকার নেই, বাঁচার ইচ্ছেটাও নেই। যদি আমার প্রাণটুকু নিয়ে ওই নিষ্পাপ শিশুটাকে বাঁচানো চায়, তবে তার কোনো ব্যবস্থা করুন। শুনেছি তন্ত্রশাস্ত্রে নাকি সেরকম কি ক্রিয়া আছে। বলুন না ঠাকুরমশাই, এমন কিছু কি করা যায় না? আমি এবারও কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, দত্তমশাই, মাকে ডাকুন। একমাত্র মাই পারেন সব কিছু উল্টে পাল্টে দিতে। একান্তভাবে মায়ের শরণাগত হন, মাকে ডাকুন। সে কি, আমরা সবাই মিলে ডাকছি না? আগের বারগুলোতেও কি ডাকিনি? 50 বছরে 13 জন মারা গেছে আমার বংশের, কাউকে বাঁচাতে পারিনি। প্রতিটা মৃত্যুই ছিল অস্বাভাবিক আর অকাল মৃত্যু। আমি আমার সেই ক্যাম্বিসের থলিখানা সঙ্গে নিয়েই গিয়েছিলাম। বললাম, দত্তমশাই, কিছুক্ষণের জন্য এই ঘরটা একটু খালি করে দিন। আমি এখনই ঘর বন্ধন করব, তারপর করব গাত্রবন্ধন। আসলে আমি আর একটুও দেরি করতে চাইছিলাম না, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ছেলেটার মাথার কাছের জানলার বাইরে সেই অস্পষ্ট ছায়াটা এসে দাঁড়িয়েছে, যাকে আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে দেখেছি। ঘর বন্ধন আর গাত্রবন্ধন দুই তো করলুম, কিন্তু এও জানি এ প্রতিরোধ সাময়িক। এই ছেলেকে যেভাবে চারিদিক থেকে ঘিরে ধরেছে, তাতে আরও অনেক বেশি কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে মনে বললুম, এবার মায়ে বয়ে মোকদ্দমা। আমি তোমাকেই আমার ব্যারিস্টার করলুম, মামলায় জিতিয়ে দিও মা। আমি ঘর থেকে বেরিয়ে আসতেই বুড়ো দত্তমশাইয়ের মুখোমুখি পড়ে গেলুম। আমার হাত দুটো ধরে বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, কি বুঝছেন ঠাকুরমশাই? কোনো আশা নেই। আমার প্রাণটা নিয়ে আমার দাদু ভাইটিকে বাঁচিয়ে দিন ঠাকুরমশাই। আমি আপনার পায়ে পড়ছি ঠাকুরমশাই, বাঁচিয়ে দিন। আমি তাড়াতাড়ি তার হাত দুটো ধরে ফেলে বললুম, কি করছেন কি দত্তমশাই?
আপনি বয়স জ্যেষ্ঠ, উঠুন উঠুন। আমি তান্ত্রিক সত্য, তন্ত্রমতে একজনের প্রাণ নিয়ে অন্যজনকে বাঁচিয়ে তোলা যায় তাও সত্য, কিন্তু আমি কারোর প্রাণ কেড়ে নেওয়ার পক্ষপাতী নই। সেটা একরকম খুনের পর্যায়েই পড়ে। আমি সাধক, খুনি নই। আমি দেখছি কি করা যায়। আপনি আপনি একটু ধৈর্য ধরুন। আর আগামীকাল অমাবস্যা, ওই রাত্রেই আমি সাধনায় বসব। আমার যজ্ঞের সব জোগাড় করে দিন, কেমন? 3 দিন 3 রাত ধরে নিরবিচ্ছিন্নভাবে চলবে চামুণ্ডা মহাযজ্ঞ। এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে। দত্তমশাই স্ব-উৎসাহে বললেন। বলুন, আজ্ঞা করুন ঠাকুর মশাই, কি করতে হবে বলুন। যে বৃদ্ধ কুল পুরোহিত অভিশাপ দিয়েছিলেন তাদের বংশের কোনো উত্তরাধিকে উপস্থিত করতে হবে এখানে। সেই খোঁজ কি আর আমি করিনি ঠাকুর মশাই, কিন্তু সেই ঘটনার পর তারা যেন কোথায় চলে গেছেন কেউ কিছু বলতে পারছে না তার বিষয়ে। ভিটে ভদ্রাসনটুকুও জলের দরে বিক্রি করে দিয়ে তারা নাকি কাশিনা গয়ায় প্রয়োগ করে কোথায় যেন চলে গেছেন। গ্রামে তাদের কোনো আত্মীয় বন্ধু কেউ নেই যারা কিছু সন্ধান দিতে পারে? দত্তমশাই হতাশভাবে বললেন। আমি বৃদ্ধ মানুষ, কোথায় আর খোঁজ করব? জোয়ান ছেলেগুলো, ভাইগুলো সব মরে গেল। আমি একা মানুষ, কি করব ঠাকুর মশাই? যা পারেন আপনি করুন। লোকজন পাঠান তার গ্রামে। আশেপাশের গ্রামে তাদের যজমান ঘর নিশ্চয়ই আছে, তাদেরকেও সন্ধান করতে বলুন। তারপর যথাযথ সব কিছু নির্দেশ দিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি পরদিন রাত প্রায় 12টার পর হোমকুণ্ডু সাজিয়ে নিয়ে বসলুম। শুরু হলো 3 দিনের অখণ্ড চামুণ্ডা মহাযজ্ঞ। ওং হুইং রিং ক্লিং চামুণ্ডা ওই ভিচ্ছে, ওং ইং রিং ক্লিং চামুণ্ডায় ওই হুচ বুচ্ছে। একটি করে নির্দোষ ত্রিপত্র বেলপাতা গিয়ে চুবিয়ে যজ্ঞকুণ্ডে ফেলছি আর মন্ত্র উচ্চারণ করে চলেছি। আমার বাঁ পাশে একটু দূরে নতুন বিছানা বালিশ পেতে শোয়ানো আছে সেই 14 বছরের নিষ্পাপ বালকটিকে। তার সারা শরীরে রক্তচন্দন দিয়ে 108 বার লেখা হয়েছে জয় চামুণ্ডা রক্ষমাং। ছেলেটির গায়ে ঢাকা দেওয়া হয়েছে নামাবলী, তবে এই নামাবলীতে কৃষ্ণ নামের বদলে লেখা আছে মা চামুণ্ডা রক্ষামাং। ছেলেটির পাশে তার মা, আর আমার এক পাশে শুদ্ধ বস্ত্রে বসেছেন দত্তমশাই স্বয়ং। 90 বছরের বেশি বয়স তার, তবু মনের জোনে তিনি প্রায় সারাক্ষণই থেকে গেলেন আমার সঙ্গে। চারিদিকে ধূপ ধুনো আর গঙ্গাজল ছড়িয়ে পরিবেশটিকে পুরোপুরি দৈব শক্তির আবির্ভাবের অনুকূল করে তোলা হয়েছে। প্রথম রাতটা বেশ কেটে গেল বুঝলে, কোনো ঝামেলাই হলো না। কিন্তু পরদিন সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেল তুমুল দুর্যোগ। হোম হচ্ছিল যে ঘরে, সে ঘরে জানলা দরজা সব বন্ধ। তবু কোথা থেকে যেন দমকা বাতাস ঢুকে বারবার হোমকুণ্ড নিভিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো কুণ্ডের ওপরে। কিন্তু আমি মাতৃমন্ত্রে দৃঢ় বিশ্বাস নিয়ে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলাম। ওং রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে। মন্ত্রের জোরে নিভে যাওয়া হোমকুণ্ড আবার দাউ দাউ করে জ্বলে উঠল, সারা ঘর আলোয় আলো করে। যজ্ঞ শুরু হওয়া থেকে বালকটির দেহের তাপ কমে আসছিল একটু একটু করে। সারাক্ষণই সে চোখ বন্ধ করেছিল, সম্ভবত একটা ঘোরের মধ্যে ছিল সে। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। রাত যত বাড়তে লাগলো দুর্যোগও তত বাড়তে লাগলো। ক্ষণে ক্ষণে নিভে যাচ্ছে যজ্ঞকুণ্ড, আবার জ্বলে উঠছে দপ করে। হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে দূরে গড়পাড়ের জঙ্গল থেকে ভেসে এলো সেই অমানসিক খলখল হাসির আওয়াজ। কি বৈশাচিক সেই হাসি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল আমার। ছেলেটা হঠাৎ ধরফর করে বিছানার উপর উঠে বসলো, আর চোখে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো টকটক করছে লাল। সে হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো, যাবো না, যাবো না, যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাবো না, যাবো না, আমি ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি একবারের জন্য জব বন্ধ করিনি। বুঝলাম
সাংঘাতিক একটা যুদ্ধ ঘটে চলেছে। এক অপমানিত ভক্ত পূজারীর কান্নায় একদিন জেগে উঠেছিল সে চামুণ্ডা শক্তি। তার রোষ যেন কিছুতেই প্রশমিত হয়েও হচ্ছে না। সে তার সর্বশেষ বলি না নিয়ে যাবে না। আমি মনে মনে বললাম, মা, আগে যাদের নিয়েছিস তারা প্রত্যেকেই ছিল পাপী, কিন্তু এই নিষ্পাপ বালক তো কোনো অন্যায় করেনি। ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে। তাকিয়ে দেখলাম ছেলেটা নেতিয়ে পড়ে আছে তার বিছানায়। আমি মন্ত্র পড়ে চলেছি অবিরত। ওং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে, আং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে। এমন সময় সেই দুজন ফিরে এলো যাদের আমি পাঠিয়েছিলাম জমিদারদের কুলগুরুর সন্ধানে। তারা জানালো কুলগুরুর নাতির দেখা তারা পেয়েছে। পাশেই কোনো গ্রামে দীক্ষাদানের কাজে এসেছিলেন, কিন্তু তিনি সব শুনে কিছুতেই এখানে আসতে রাজি হলেন না। বললেন তার ঠাকুরদার দিব্যি দেওয়া আছে এই গ্রামে যেন তার বংশের কেউ কখনো পা না রাখেন। ভীষণ ঘাবড়ে গেলাম আমি। অগত্যা আমি যা স্থির করে রেখেছিলাম তা যখন হলো না, তখন আমাকে অন্য উপায় বের করতে হলো। বলতে পারো মাই পথ দেখিয়ে দিলেন। কি সেই পথ ঠাকুরমশাই? আমি তখন সেই মুহূর্তে সেই বাঘছালের ধ্যানাসনে বসেই সিদ্ধান্ত নিয়ে নিলাম, ছেলেটিকে আমি শাস্ত্রসম্মতভাবে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করব। নাম, গোত্র, পদবী সব কিছু বদলে সেই ছেলে হয়ে উঠবে তারানাথ চক্রবর্তীর পুত্র শম্ভুনাথ চক্রবর্তী। দত্তদের বংশ লোপের অভিশাপও কার্যকারী হবে, আবার ছেলেটাও রক্ষা পাবে। সাপ তার উপরে কার্যকর হবে না। শুরু হয়ে গেল দত্তক গ্রহণের শাস্ত্রসম্মত ক্রিয়া। ঘণ্টাখানেকের মধ্যেই সব কিছু মিটেও গেল ভালোই ভালোই, কিন্তু তবুও বুঝতে পারছি চামুণ্ডা রোষ এখনো প্রশমিত হয়নি। রক্তপানের জন্য যে খড়পড় তৃষ্ণার্ত হয়ে উঠেছে তার তৃষ্ণা নাম এটা পর্যন্ত সে কিছুতেই শান্ত হবে না। আমি হোমে পূর্ণাহুতি দেওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। ধারালো একটা ফল কাটা ছুরি চেয়ে নিলাম বাড়ির ভেতর থেকে। তারপর আমার নিজের বাম হাতের বুড়ো আঙুলের মাথাটুকু ছুরিতে এক টানে কেটে ফেললাম। দরদর করে গড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল রক্তের ধারা। আমি ডান হাত দিয়ে সেই টাটকা তাজা রক্ত মাটির খুঁড়িতে ভরে মা চামুণ্ডার উদ্দেশ্যে নিবেদন করে বললাম, এই নে মা, রক্ত নেই সন্তানের। এই শেষবারের মতো তোর রক্ত তৃষ্ণা মিটিয়ে নে মা। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। এই বলতে বলতে আমি সেই রক্তের নৈবেদ্য চলন্ত হোমকুণ্ডের মধ্যে ঢেলে দিতে লাগলুম। আর চোখের সামনে কি দৃশ্য দেখলুম জানো? সচক্ষে দেখলাম সেই হোমকুণ্ডের মধ্যে থেকে একটা ঘন কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো উপরে। তারপর এক সময় সেটা হয়ে গেল একটা হাতের মতো, যেন মায়ের দক্ষিণ হাতের বরাভয় মুদ্রা। সেই ধোয়ার হাতখানা তারপর ভাসতে ভাসতে শম্ভুর মাথা স্পর্শ করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে প্রায় ভোর হয়ে এসেছে। কাল রাত্রি শেষ হয়েছে। শম্ভু তার মায়ের কোলে পরম শান্তিতে ঘুমোচ্ছে দেখলাম। তার শরীরে আর জ্বরের লেশ মাত্র নেই। আমি প্রাণ ভরে আমার তার আমাকে প্রণাম জানালাম। যাক, শেষ পর্যন্ত মুখ রেখেছিস আমার মা। উফ, কি ভীষণ বিচার মায়ের! নির্বংশ হবি বলে অভিশাপ দিল তো একেবারে সত্যি সত্যি অত বড় গোষ্ঠী একেবারে সমূলে উজাড় করে ফেললো। ওরে ভায়া, এই জন্যই তো গরিব অসহায় মানুষের কথা যখন কেউ কানে তোলে না, তখন মানুষ আকাশের দিকে মুখ তুলে বলে, ঠাকুর তুমি বিচার করো। তখন কেস সোজা চলে যায় সুপ্রিম কোর্টে। মায়ের আদালত বড় কঠিন আদালত। কড়া ক্রান্তির হিসাব মিটিয়ে দিলে তবেই রেহাই মিলবে। বলে তারানাথ পাসিংশোর প্যাকেট থেকে শেষ সিগারেটখানা তুলে নিয়ে মন দিয়ে ধরাতে লাগলো। তার সাথে এও লক্ষ্য করলাম তারানাথের বাঁ হাতের বুড়ো আঙুলে একটা ব্যান্ডেজ বাঁধা। গল্পটা তাহলে সত্যি?